আপনারা শীট তো পাইছেন তাই না? জি ম্যাম। তাহলে আমরা পড়বো হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। ব্লাড পর্যন্ত হয়েছে, আমরা পড়বো হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রেসপিরেটরি সিস্টেমটা কি জিনিস? ম্যাম শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্র, আচ্ছা। শ্বাস মানে কি? সিস্টেম মানে কি যন্ত্র? না ম্যাম, তন্ত্র পদ্ধতি। হতে পারে। তন্ত্র, শোষণ তন্ত্র, আচ্ছা হোয়াটএভার। এখন বলেন শ্বাস মানে কি? শ্বাস মানে কি? ম্যাম আমরা যে প্রক্রিয়া হচ্ছে অক্সিজেন ইনহেল করি এবং মানে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই রক্তের মাধ্যমে সেটা পুরো শরীরে গিয়ে আবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আবার ফুসফুসে চলে এসে ওইটাকে হচ্ছে শ্বসন বলে আর কি। আর শ্বাস হচ্ছে না, আমরা যে প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ে ওইটাকে শ্বাস বলে। এটার মধ্যে পার্থক্য কি? মানে শ্বাসটা হচ্ছে আমরা অক্সিজেনের মাধ্যমে অক্সিজেনটা না মানে হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি আর নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই, এটা হচ্ছে শ্বাস। ওইটা একই, কিন্তু শ্বসনটা হচ্ছে রক্তের মাধ্যমে যে প্রক্রিয়াটা হয় আর কি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে। শুনেন, একটা আছে, দুটো কিন্তু দুই পার্ট, শোষণ এবং শ্বসন। হ্যাঁ, শোষণ যেটা অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনটার সাথে ব্লাড রিলেটেড, ব্লাডের সম্পর্ক আছে। সেটা শুধু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড না, যে কোনো কিছু নিউট্রিশন যখনই আপনার ব্লাডে যাবে সেটাকে বলা হয় অ্যাবজর্পশন বা শোষণ। হ্যাঁ, আর শ্বসন শ্বাস একই কথা, সেটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জটা হয় এটাকে বলে হচ্ছে শ্বসন বা শ্বাস, যেটা বলেন আপনি। রেসপিরেটরি সিস্টেম হচ্ছে যে সিস্টেমটাতে আমরা এই রেসপিরেশন নিয়ে আলোচনা করব। তার মানে রেসপিরেশন মানেই হচ্ছে এই যে আপনি অক্সিজেন ফার্স্ট এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা নিচ্ছেন, নেওয়ার পরে এই অক্সিজেনটা আপনার সারা শরীরে টিস্যুতে ছড়িয়ে যাচ্ছে, এটা এবং হচ্ছে টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে সেটা টিস্যু থেকে আপনার লাংসে আসবে, লাংস থেকে এনভায়রনমেন্টে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে রেসপিরেশন। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন রেসপিরেশনের সাথে কোন কোন অর্গান রিলেটেড? দুই চারটা নাম যা জানেন আর কি, সব তো পারবেন না। জি ম্যাম। ম্যাম নোজ রিলেটেড, তারপরে ম্যাম হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাই, তারপর ম্যাম নোজ, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস, ম্যাম এগুলো লাগে। ম্যাম গলবিল লাগে, এপিগ্লটিস। এপিগ্লটিস তো আসলে এটার জন্য না, এপিগ্লটিসটা হচ্ছে আপনার মানে আপনি যে ভয়েস প্রোডাকশন হচ্ছে সেইখানে কাজে লাগে। আচ্ছা, যাই হোক, বাকিগুলো ঠিক আছে। আর ব্রঙ্কাই যেটা বললেন, ব্রঙ্কাই কিন্তু আপনার লাংসেরই পার্ট। ব্রঙ্কাই এমন না যে আলাদা, ব্রঙ্কাইটা লাংসেরই একটা অংশ। আচ্ছা, তাহলে আমাদের রেসপিরেটরি এটা সবাইকে জিজ্ঞাসা করে যে কি কি অর্গান রেসপিরেশনে সাহায্য করে। তখন যখন আমাদের এই কোয়েশ্চেনটা আসবে আমরা দুইটা ভাগে ভাগ করে বলবো, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে চারটা অর্গান আছে, কি কি আছে? মাউথ, হ্যাঁ, মাউথ ক্যাভিটি উইথ নোজ। মাউথ ক্যাভিটির সাথে হচ্ছে নাক, নোজ
আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস এর আবার আমাদের তিনটা অংশ থাকে, নেসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। ওরোফ্যারিংস এর সাথে খাবার দাবার খাওয়া, ডাইজেশন, ওইটা রিলেটেড। তাহলে ওরোফ্যারিংস এখানে তাও আসে, কারণ হচ্ছে অংশ তো। তাহলে ল্যারিংস তিনটা আসবে। তাহলে ফার্স্টে হচ্ছে কি আপনার সবার প্রথমে আসবে নেসোফ্যারিংস, নেসোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস এবং ওরোফ্যারিংস। এখানে আসবে নেসোফ্যারিংস আর ওরোফ্যারিংস। আচ্ছা, এবং আরেকটা কি ল্যারিংস, এরপরে যেটা আসে ল্যারিংস আপ টু দা ভোকাল কর্ড। ল্যারিংস এর মধ্যে কি, ল্যারিংস কিন্তু আপনার মানে সাউন্ড প্রোডাকশন করে, কারণ কি ল্যারিংস এ ভোকাল কর্ড থাকে। এখন ল্যারিংস এর এই যে ভোকাল কর্ড এই পর্যন্ত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর ল্যারিংস এর ভোকাল কর্ড থেকে, কর্ডের নিচ থেকে শুরু হবে হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে মাউথ ক্যাভিটি উইথ নোজ, এরপরে নেসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিংস আপ টু দা ভোকাল কর্ড, এতটুকু হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, ma'am. এরপরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কি বলবেন? ল্যারিংস বিলো দা ভোকাল কর্ড। ল্যারিংস এর যতটুকু ভোকাল কর্ডের নিচে থাকে সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এছাড়া কি আছে? এছাড়া এই যে এখানে আছে হচ্ছে ট্রাকিয়া। এখানে কি থাকবে? ট্রাকিয়া। তাহলে এই যে ট্রাকিয়া, ট্রাকিয়াটা এখানে এসে দুইটা ভাগ হয়ে যায়। এখানে কিন্তু আপনি হাত দিলে বুঝতে পারবেন ট্রাকিয়ার সি শেপ কার্টিলেজ দেখা যায়, মানে ফিল করা যায়। এটা সি শেপ কার্টিলেজ গুলা। সি শেপ কেন? তাহলে হচ্ছে পিছন দিকে সি যেহেতু, তার মানে পেছনের দিকে একটা গ্যাপ থাকে, ট্রাকিয়ার পেছনের দিকে গ্যাপ থাকবে। গ্যাপটা পূরণ হয় হচ্ছে ট্রাকিয়ালিস মাসল দিয়ে। আচ্ছা, তাহলে ল্যারিংস বিলো দা ভোকাল কর্ড, এরপরে আছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা এখান থেকে এসে দুইটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কি নাম হয়ে যাবে? ব্রঙ্কাই। ট্রাকিয়া দুইটা ভাগ হয়ে ব্রঙ্কাই তৈরি করে, রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, যেটাই বলেন একই কথা, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। একটা করে বললে ব্রঙ্কাস, আর যখন দুইটা একসাথে বলবে তখন ওটাকে বলবেন ব্রঙ্কাই। আচ্ছা, তাহলে এই দুইটা ভাগ গেল। এই ব্রঙ্কাই গুলা ফার্দার ছোট হয়, আরো যখন ছোট হয়ে যায় তখন এটার নাম হয়ে যায়, একটা ছবি আছে, ছবিটা বের করেন, ছবিটা দেখেন তাহলে বুঝবেন। ব্রঙ্কাই গুলা ছোট হয়, ছোট হয়ে ব্রঙ্কাই গুলার নাম হয় হচ্ছে ব্রঙ্কিউল। ব্রঙ্কাই গুলার নাম কি হয়ে যায়? ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউলের মধ্যে অনেক ধরনের ব্রঙ্কিউল আছে, সেগমেন্টাল ব্রঙ্কিউল, লোবার ব্রঙ্কিউল। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে লোবার, তারপরে আছে সেগমেন্টাল। তাহলে লোবার ব্রঙ্কিউল, সেগমেন্টাল ব্রঙ্কিউল। এবং এই ব্রঙ্কিউল গুলা যখন একদম শেষের দিকে চলে যায়, শেষ কি টার্মিনাল, তাহলে শেষের যে ব্রঙ্কিউল গুলা থাকবে তাদেরকে আমরা বলবো টার্মিনাল ব্রঙ্কিউল। এই টার্মিনাল ব্রঙ্কিউলের পরে হয় শুরু যে রেসপিরেটরি ব্রঙ্কিউল। তার টার্মিনাল ব্রঙ্কিউলের পরে কি? রেসপিরেটরি ব্রঙ্কিউল। এই রেসপিরেটরি ব্রঙ্কিউল গুলার মধ্যে থাকে হচ্ছে ডাক্ট, অ্যালভিউলার ডাক্ট। এরকম লম্বা লম্বা যে আঙ্গুরের মতো আঙ্গুর গুলা যেখানে ঝুলে ঝুলে থাকে আর কি, ডালপালার মতো অংশটা, ওইটাকে বলে হচ্ছে অ্যালভিউলার ডাক্ট। তাহলে অ্যালভিউলার ডাক্ট গেল। এই পার্সেন্টেজ দিছেন? জি ম্যাম, নিয়ে নিছি ম্যাম, দুটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালভিউলার ডাক্ট। এই ডাক্ট গুলা কি বললাম যে ডালপালার মতো যে অংশটা, কাণ্ডগুলার মতো দেখা যায়, যে ওটা হচ্ছে অ্যালভিউলার ডাক্ট। আচ্ছা, তারপরে ডাক্টের পরে কি? ডাক্টের পরে আছে হচ্ছে এয়ার স্যাক, অ্যাট্রিয়া, এয়ার স্যাক এবং অ্যালভিউলাই। তাহলে ডাক্টের পরে মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলা থাকে এগুলাকে বলে হচ্ছে অ্যাট্রিয়া। আর প্রত্যেকটা অ্যালভিউলার ডাক্ট থেকে যে আঙ্গুরের মতো অংশগুলা বের হয়েছে অনেকগুলি ছোট ছোট, এটাকে বলে হচ্ছে অ্যালভিউলাই। তাহলে প্রতিটা জিনিসকে বলে অ্যালভিউলাই বা অ্যালভিউলাস, এবং এটা প্রত্যেকটা মিলে একটা থলের মতো দেখা যাচ্ছে। আঙ্গুরের যে এটাকে কি বলে, মানে ঝোপাটা, যে এটা সম্পূর্ণটা মিলে একটা থলের মতো দেখা যায়, এটাকে বলে হচ্ছে এয়ার স্যাক বা অ্যালভিউলার স্যাক।
বুঝতে পারছেন আমার কথা? তাহলে একদম অ্যালভিলাই পর্যন্ত এতটুকু পুরোটা হচ্ছে আপনার লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট। ভোকাল কর্ড থেকে শুরু করে একদম অ্যালভিলাই পর্যন্ত এতটুকু হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আমাদের কি এই চিত্র আঁকাতে হবে ম্যাম? না না, আমার জন্য আঁকাতে হবে না, আমার জন্য আঁকাতে হবে না। অ্যানাটমিতে আছে কিনা আমি জানি না, আমার জন্য লাগবে না, চিত্র আঁকাতে হবে না। ওকে ম্যাম। এটা আপনাদের জাস্ট দেখার জন্য আমি দিচ্ছি। এমনি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এরপরে আরেকটা ব্যাপার আছে, এটা তো আমি অবস্থান অনুযায়ী ভাগ করলাম, আপার এবং লোয়ার রেসপিরেটরি। কিন্তু যদি আপনি ফাংশন অনুযায়ী চিন্তা করেন, কাজ অনুযায়ীও এটাকে দুইটা জোনে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার কন্ডাক্টিং জোন এবং আরেকটা হচ্ছে রেসপিরেটরি জোন। তাহলে দুইটা জোনে আমরা ভাগ করব, কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন। তাহলে নামে বোঝা যাচ্ছে রেসপিরেটরি জোন, তার মানে কি যেই জোনটাতে রেসপিরেশন হয়। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যতটুকু জায়গায় হবে সেটা হচ্ছে রেসপিরেটরি জোন, আর বাকি জায়গায় কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। ওইখানে শুধু আপনার ওখানে ঠিকই আপনার এয়ার থাকবে, কিন্তু তারা কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করবে না। তাদের কাজ হচ্ছে এয়ার কন্ডিশনিং করা। এয়ার কন্ডিশনার বলি না আমরা, তাদের কাজ হচ্ছে এয়ার কন্ডিশনিং করা। এখন এয়ার কন্ডিশনিং মানে কি, আপনার এয়ারটাকে ওয়ার্ম করতে হবে, বাইরে থেকে যে বাতাসটা ঢুকলো সেটা ভিতরে যে ওয়ার্ম হবে, ওয়ার্ম থাকলে একটু হালকা কুলিং ডাউন হবে যাতে পুড়ে টুড়ে না যায়। তারপরে কি হবে, ওটা আর্দ্রতা থাকবে, হিউমিডিফাইড হবে, হ্যাঁ। এবং লাস্টে এখানে যে আপনার ময়লা টয়লা যাচ্ছে, বাতাস, বাইরের বাতাস থেকে তো অনেক ধরনের, তখন ওটাকে কি করবে, ফিল্ট্রেশন করবে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলাবালি এগুলোকে আটকে দিবে। তাহলে এটা হচ্ছে কন্ডাক্টিং জোনের কাজ, এয়ার কন্ডিশনিং করা, তার মানে ওয়ার্মিং, হিউমিডিফিকেশন এবং ফিল্ট্রেশন করবে। তাহলে ওখানে কোনো গ্যাসেস এক্সচেঞ্জ হয় না, ওইখানে শুধু এয়ার কন্ডিশনিং হয়। এটা কতটুকু জায়গা, এটা হচ্ছে একদম নোজ থেকে শুরু করে আপনার টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এতটুকু জায়গায় কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এখানে শুধুমাত্র এয়ার কন্ডিশনিং হয়। এটাকে বলে কন্ডাক্টিং জোন। আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত এই 5টা জায়গাকে বলে হচ্ছে রেসপিরেটরি জোন, কারণ এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে এখানে। ক্লিয়ার? তাহলে রেসপিরেটরি জোন কারা কারা, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, অ্যালভিওলার স্যাক এবং অ্যালভিওলাই। এটাই, এই 5টা হচ্ছে রেসপিরেটরি জোন। এছাড়া এই 5টাকে বলা হয় হচ্ছে রেসপিরেটরি ইউনিট। এই যে রেসপিরেটরি সিস্টেম, এটা একক, এই 5টাকে একসাথে বলা হয় রেসপিরেটরি ইউনিট, কারণ এরা ফাংশনাল এরিয়া, এরা লাংসের ফাংশনাল এরিয়া। আচ্ছা, তাহলে ফাংশনাল এরিয়া বা রেসপিরেটরি ইউনিটও একই জিনিস। রেসপিরেটরি ব্রঙ্কিউল যেটা একটা থাকবে, তারপরে অ্যালভিওলার ডাক্ট থাকে 5 থেকে 6টা, অ্যাট্রিয়া থাকে, এছাড়া 3 থেকে 6টা থাকে অ্যালভিওলার স্যাক, আর অ্যালভিওলাই অগণিত, মানে 300 মিলিয়নের মতো থাকে অ্যালভিওলাই। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের লাইনিং এপিথেলিয়াম, ট্রাকিয়া এবং রেজর ব্রঙ্কাই। লাইনিং এপিথেলিয়াম এত আপনাদের আমার সাবজেক্টে লাগবে না, আসলে এটা অ্যানাটমিতে লাগবে হয়তো। তারপরে মনে রাখেন এখানে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। এপিথেলিয়াম টিস্যু আপনারা পড়ছেন? এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফিকেশন এগুলো পড়ছেন জি, ম্যাম। অ্যানাটমিতে? জি ম্যাম, আমাদের পড়ানো হয়েছে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে আপনারা হয়তো পড়ছেন ট্রাকিয়াল লাইনিং কে। জি ম্যাম, ট্রাকিয়াল লাইনিং ম্যাম এপিথেলিয়াল টিস্যু থাকে।
পুরোটাই এপিথেলিয়াল টিস্যু দিয়ে এপিথেলিয়াল তৈরি। টিস্যু তো অবশ্যই। কি এপিথেলিয়াল টিস্যু কোনটা? ট্রাকিয়া লাইন। জি, ট্রাকিয়াতে থাকবে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ব্রঙ্কিউল গুলাতে থাকে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এবং অ্যালভিওলার বলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কারণ কি জানেন, ব্রঙ্কিউল, ট্রাকিয়া, ব্রঙ্কাই এখানে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। এখানে যেহেতু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এখানকার মেইন কাজই হচ্ছে আপনার সিক্রেশন করা, বিভিন্ন জিনিস সিক্রেশন করে। এবং যেখানে বেশি সিক্রেশন হয় সেখানকার কিন্তু সেল থাকে কলামনার। এপিথেলিয়াল টিস্যু কলামনার থাকলে সিক্রেশন করতে সুবিধা হয়, তাহলে ওইসব জায়গায় কলামনার। আর যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে হবে, মানে কোনো কিছু এক্সচেঞ্জ হবে, তার মানে কি ওটা পাতলা হতে হবে। মোটা জায়গা দিয়ে তো ভালো এক্সচেঞ্জ হতে পারবে না, তাই না? এটা আমরা তো ডিফিউশন করার সময় পড়ছি যে আপনার যত সারফেস এরিয়া তত ভালো ডিফিউশন, তাহলে ওটা পাতলা হতে হবে। স্কোয়ামাস সেল গুলা দেখতে কেমন? স্কোয়ামাসটা কিরকম? আপনার ফ্ল্যাট, তাই না? তার মানে পুরুত্ব কম, তাই না? তার থিকনেস কম, কিন্তু তার সারফেস এরিয়া অনেক বেশি। এটাই তো স্কোয়ামাস, ফ্ল্যাট সেল। কিউবাটাল কিরকম? দৈর্ঘ্য প্রস্থ সবই সমান। আর কলামনারটা কিরকম? এদিকে চাপা, সারফেস এরিয়া কম কিন্তু লম্বায় বড়, টল কলামের মতো। তাহলে যেগুলো এরকম লম্বায় বড় থাকবে তাদের থেকে কিন্তু সিক্রেশন করতে সুবিধা হয়। আর যারা পাশে বড় থাকবে তাদের সারফেস এরিয়া যেহেতু বেশি, তাহলে ওইখানে কোনো কিছু এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। তাহলে অ্যালভিওলাইতে তো আমার এক্সচেঞ্জই তো দরকার, তাই না? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হবে, তাহলে অ্যালভিওলার এপিথেলিয়ামটা হবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার বলেন নোজের কাজ কি? আপনারা বলেন নোজের কাজ কি? অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দাও। ম্যাম ঘ্রাণ শক্তিও তো, ম্যাম ঘ্রাণ পাই আমরা। হ্যাঁ, স্মেল, অর্গান অফ স্মেল। ম্যাম আমরা যখন বাতাসের থেকে অক্সিজেনটা ইনহেল করি তখন বাতাসে অনেক ধুলাবালি থাকে, অনেক মানে ব্যাকটেরিয়া জীবাণু থাকতে পারে, সেগুলো হচ্ছে ফিল্টার করে। ভেরি গুড, তাহলে এটা একটা কাজ। তাহলে একটা হচ্ছে সে অর্গান অফ স্মেল, তারপরে আপনার যে বাতাসটা আপনি শ্বাসের সাহায্যে নিচ্ছেন সেখানে যে ডাস্ট পার্টিকেল বা ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে তাদেরকে রিমুভ করবে, এটা একটা। তারপরে হচ্ছে যদি আপনার রেসপিরেশনটাও একটা, আপনি এখান থেকে শ্বাস করতেছেন, অক্সিজেন নিচ্ছেন, এটা একটা। আর কি? আর হচ্ছে এই যে বাতাসটা যে নিচ্ছেন সেই বাতাসটাকে ঠান্ডা করতে হবে, নাহলে ইরিটেশন হবে, ভিতরে যায় বাতাস সব পুড়ে টুড়ে দিবে। তাহলে ওই বাতাসটাকে ঠান্ডা করতেছে এবং আর্দ্রতা বজায় রাখতেছে। তাহলে এগুলো হচ্ছে নোজের কাজ। এবার আসলে লাংসের কাজ। নোজের কাজ শেষ, লাংসের কাজে আসে। বলেন লাংসের কাজ কি? ম্যাম লাংস হলো অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে গ্রহণ করার পর সেটার লাংসে যে অ্যালভিওলাই গুলো থাকে সেগুলো ওইটা হার্টের ট্রান্সফার করে, এবং পরবর্তীতে সারা শরীর থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা আসে সেটা আবার হচ্ছে ফুসফুসের মাধ্যমে প্রবেশ হয়ে ওইটাকে আবার মানে বাইরে নিঃসরণে সহায়তা করে। ওকে, তার মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এক কথায় শেষ গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আচ্ছা, তারপর আর কোনো কাজ আছে লাংসের? তাহলে আচ্ছা আমি বলি, হ্যাঁ, লাংসের কাজকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন, একটা হচ্ছে নন রেসপিরেটরি ফাংশন। রেসপিরেটরি ফাংশনটা বলা হয়ে গেছে, একটা হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করবে, অক্সিজেনটাকে ক্যারি করবে কোথায়? লাংস থেকে টিস্যুতে নিয়ে যাবে।
অক্সিজেনটাকে লাংস থেকে টিস্যুতে নিয়ে যাবে এবং টিস্যুতে অক্সিজেন যাওয়ার ফলে ওখানে নানান ধরনের কাজ টাজ করবে, তারপরে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে ওই জায়গায়। তাহলে টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডটাকে টিস্যু থেকে লাংসে নিয়ে আসবে, হচ্ছে আপনার টিস্যু থেকে লাংসে আনবে, লাংস থেকে এনভায়রনমেন্টে বের করে দিবে। তাহলে এটা গেল তার রেসপিরেটরি ফাংশন। এবার আসেন নন রেসপিরেটরি ফাংশন। নন রেসপিরেটরি ফাংশনে কি কি করবেন? এই যে একটু আগে বললাম যে অক্সিজেনটা যাবে বডিতে, এই অক্সিজেনটা কি বিভিন্ন মেটাবলিজমে সাহায্য করে। অক্সিজেন না থাকলে অনেক ধরনের বিপাক হতো না। তাহলে মেটাবলিজম একটা ফাংশন। আর কি আছে? এক্সক্রিশন করতেও সাহায্য করে। শুধুমাত্র যে আপনার কার্বন ডাই অক্সাইড এক্সক্রিশন করে তা না, কার্বন ডাই অক্সাইডের সাথে যেসব ভলাটাইল সাবস্টেন্স আছে, উদ্বায়ী পদার্থ যেরকম অ্যামোনিয়া, কিটোন বডি, ইসেনশিয়াল অয়েল, অ্যালকোহল, ওয়াটার, এগুলাকেও আপনার বাইরে বের করতে সাহায্য করে। তাহলে ওয়াটার ব্যালেন্স করে। রক্ত বলতেছে লাংস ওয়াটার ব্যালেন্স করে। কিছু কিছু অর্গান কিন্তু আপনার ওয়াটার ব্যালেন্স করে, মনে রাখেন। একেবারে সবাই লিখে দিন না ওয়াটার ব্যালেন্স। কারা কারা ওয়াটার ব্যালেন্স করে? একটা হচ্ছে ব্লাড ওয়াটার ব্যালেন্স করবে, তারপরে কি করবে ওয়াটার ব্যালেন্স? এই যে লাংস করবে, তারপরে আপনার কিডনি করবে, ইন্টেস্টাইন করবে, হ্যাঁ, আর স্কিন করবে। তাহলে এই অর্গান গুলো হচ্ছে ওয়াটার ব্যালেন্স করতে সাহায্য করে। আমরা আগেও আপনাদেরকে মনে হয় বলছি যে 3টা অর্গান করে অ্যাসিড বেস ব্যালেন্স। একটা হচ্ছে ব্লাড, আরো স্পেসিফিক করে বললে ব্লাডের, আর বেশি আরো সুন্দর করে বললে ব্লাডের আপনার হিমোগ্লোবিন এবং প্লাজমা প্রোটিন, এরা বাফার হিসেবে কাজ করে, অ্যাসিড বেস ব্যালেন্স করে, স্পেশালি হিমোগ্লোবিন। আচ্ছা, তারপরে আর কে করবে অ্যাসিড বেস ব্যালেন্স? লাংস করবে এবং কিডনি করবে। তাহলে এই 3টা অর্গান অ্যাসিড বেস ব্যালেন্স করতে সাহায্য করে। আচ্ছা, তাহলে ওয়াটার গেল, অ্যাসিড বেস ব্যালেন্স করলো। এছাড়া বডি টেম্পারেচারটাকেও রেগুলেশন করে। অনেক অর্গানের কাজ আছে বডি টেম্পারেচার রেগুলেশন। লাংসেরও একটা কাজ হচ্ছে বডি টেম্পারেচারটা রেগুলেশন করবে। এছাড়া হচ্ছে হোমিওস্ট্যাসিস মেইনটেইন করবে। হোমিওস্ট্যাসিস তো বুঝছেনই, যেভাবে ছিল এনভায়রনমেন্ট ওভাবেই রাখবে ইন্টারনাল এনভায়রনমেন্টটা, এবং সার্কুলেশনে সাহায্য করবে। সার্কুলেশনে কিভাবে সাহায্য করবে? আর রক্ত সঞ্চালনে। চিন্তা করেন লাংসে কি দূষিত রক্ত এসে লাংসে বিশুদ্ধ হবে, তাহলে সে সার্কুলেশনেও সাহায্য করবে। আচ্ছা, এছাড়া কি করে? এছাড়া হচ্ছে আপনার এখানে কিছু হরমোন তৈরির র ম্যাটেরিয়ালস, যেটা মানে হরমোনাল সাবস্টেন্স সিনথেসিস হয় এখানে। আর কি হয়? এখানে একটা এনজাইম তৈরি হয়, এনজাইমটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। যে এনজাইমটা সিক্রেশন হয় অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা জিজ্ঞাসা করে। তাহলে এগুলো হচ্ছে লাংসের কাজ। লাংসের কাজ বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকেন। বাকি বাকি যা যা আছে আমরা আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো।